ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন সাংবাদিক ফজলুল কবির নেলসন। নেলসন, আপনাকে স্বাগত জানাচ্ছি। নেলসন, আপনি জানেন যে আজকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সচিবালয়ে। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। একটি তো হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটি আজকে জারি হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যেটি বলছিলেন সাংবাদিকদের, সেটি হচ্ছে যে এখন থেকে পুলিশ আর প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না। এটা আসলে এর ফলে আসলে পুলিশে কোনো ধরনের মানসিকতায় কোনো পরিবর্তন এটা আসবে? আসলে অনেক বড় বড় একটা বদল, যে পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, মারণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে বিধিনিষেধটা এলো। তো এইটার ক্ষেত্রে পুলিশ আসলে কি কি অস্ত্র ব্যবহার করে? পুলিশ প্রাণঘাতী অস্ত্রে একটা হচ্ছে যে রাইফেলস, এই যে বা পিস্তল, রিভলভার, এই জিনিসগুলো ব্যবহার করে। এর বাইরে যেটা আসলে মোটা দাগে যেটা ব্যবহার করতে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা কথায় কথায় পাই টিয়ার শেল, আমরা কথায় কথায় পাই লাঠি চার্জ, আমরা পাই হচ্ছে ছররা, আমরা পাই হচ্ছে রাবার বুলেট বা জলকামান। এই যে এলিমেন্টগুলো, এইটার দিয়ে হচ্ছে মোটা দাগে আসলে হচ্ছে এক ধরনের, যদি প্রয়োজন হয় যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ, তখন হয়তো দেখা গেল যে তারা ধাপে ধাপে প্রথমে হয়তো লাঠি চার্জ করে, তারপর হয়তো আপনি জানেন যে টিয়ার শেল, তারপর রাবার বুলেট বা ছররা বা জলকামান। যখন একটা বড় ক্রাউড যখন থাকে তখন হয়তো জলকামান ব্যবহার করে। বা এর বাইরে যদি আপনি পিপার স্প্রের কথা জানেন, পিপার স্প্রে এগুলো হচ্ছে অপ্রাণঘাতী, হ্যাঁ, যেগুলো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ব্যবহার করে। এর বাইরে আসলে পুলিশ প্রাণঘাতী অস্ত্র হিসেবে খুবই পুলিশের এই ব্যবহারটি আসলে তুলনায় অনেকখানি সীমিত। এই প্রশ্নটি আমার মনে হয় যে সবচেয়ে বেশি এলো যখন, সেটা হচ্ছে গেল জুলাইয়ের যেই বিষয়টি হলো যে পুলিশের বিরুদ্ধে জোরালো অভিযোগ যে তারা প্রচুর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এবং প্রচুর মানুষ মারা গেছে তাদের এই অস্ত্র অ্যাসল্ট ব্যবহারের রাইফেল কারণে, ব্যবহার করা হয়েছে এমন অভিযোগও আছে। এমন অভিযোগ আছে। তো এই যে বিষয়টি, এইটার কারণেই আসলে কিন্তু এটা হলো। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে যে পুলিশ যদি এমন কোনো সিচুয়েশন হয় যেখানে হচ্ছে আসলে তার কাছে তো প্রাণঘাতী অস্ত্র নেই, তাকে আমি ওটা থেকে মুক্ত করলাম, তো সে শান্তিপূর্ণভাবে বা তুলনামূলক কম বল প্রয়োগে, অর্থাৎ কারো প্রাণ নেবে না কিন্তু কম বল প্রয়োগে আসলে হচ্ছে পরিস্থিতি সামাল দেবে। কিন্তু যাকে সামাল দিতে যাচ্ছে তার কাছে যদি প্রাণঘাতী অস্ত্র থাকে, তাহলে আসলে প্রশ্নটা কি হবে? এটা একটা খুবই জরুরি প্রশ্ন, এবং সেইটা সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা। এখানে যে বিষয়টি সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যেটা বলেছেন যে পুলিশ মারণাস্ত্র ব্যবহার করবে না, তবে হচ্ছে এপিবিএন থাকবে বা আর্ম পুলিশ ব্যাটালিয়ন সেটা ব্যবহার করবে। এখন আমাদের যেই পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের ভলিউম যদি হয় হচ্ছে 2 লাখের ওপরের সদস্য যদি আমার ওখানে থেকে থাকে, আমার আর্ম ফোর্স ব্যাটালিয়নে আসলে কত? আর্ম পুলিশ ব্যাটালিয়নে আমার সেখানে সদস্য 7,000-এরও কম। তো এইটা দিয়ে আসলে মানে আমরা দেখেছি, বিশেষত গেল অগাস্ট থেকে এখন পর্যন্ত যেই পিরিয়ডটা যাচ্ছে, সেই পুরো পিরিয়ডে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখানে বিভিন্ন জায়গায় আসলে নানা ধরনের সহিংসতা হচ্ছে। এবং আপনি জানেন যে কিশোর গ্যাংয়ের উপস্থিতি আমাদের এখানে আছে, ডাকাতি হচ্ছে, ছিনতাইকারীরা নানা ধরনের অস্ত্র নিয়ে করছে, বাসে ডাকাতি হচ্ছে, সবাইকে জিম্মি করে করছে। তো সেইখানে আসলে এইটা কতটুকু যৌক্তিক বলবো বা হচ্ছে কতটুকু আসলে হচ্ছে প্রায়োগিক জায়গায় কতটুকু আমাদেরকে ফল দেবে, সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, পুলিশকে হচ্ছে মারণাস্ত্রর বাইরে নিয়ে আসাটা হচ্ছে সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত, অবশ্যই সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত। যদি আমরা জানি যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে যখন হচ্ছে পুলিশ সপ্তাহ হয় বা হচ্ছে এই ধরনের কোনো আয়োজন হয়, সেখানে একটা বড় বিবৃতি সবসময়ই থাকে, সেটা হচ্ছে পুলিশ হচ্ছে সাধারণ মানুষের বন্ধু, জনগণের বন্ধু। তো জনগণ এই কথাটা বারবার প্রচার করতে হয়। এইটার আসলে ইন্টারপ্রিটেশন কি? ইন্টারপ্রিটেশন হচ্ছে যে জনগণ আসলে বন্ধু মনে করছে কিনা, সেইখানে একটা দূরত্ব বোধ করছে বলেই হচ্ছে তাকে আসলে প্রচারটা করতে হচ্ছে। এখন এই দূরত্ব বোধের কারণটা কি? দূরত্ব বোধের কারণ হচ্ছে এই পীড়নের উপাদানগুলো পুলিশের ভিতরে থাকা। এই ক্ষেত্রে একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা যদিও আপনি কিছুটা বলছিলেন আপনার উত্তরে, সেটা হচ্ছে ধরেন কোনো জায়গায় জঙ্গি আক্রমণ হলো বা কোনো জায়গায় এমন একটা আক্রমণ হলো যে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে কোনো একটা জায়গায়
কোনো একটা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে, সেক্ষেত্রে তাহলে পুলিশ এই আসলে কি করবে? না, সেটা এখন বিশ্বের অনেক জায়গাতেই কিন্তু আপনার আছে যে পুলিশ হচ্ছে সর্বনিম্ন বল প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেবে। এখন সেইটার সাথে আসলে বাংলাদেশ পরিস্থিতি তখনই সাযুজ্যপূর্ণ হবে যখন আসলে হচ্ছে আমার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ওই মানের কাছাকাছি যাবে। এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমি আসলে ইন জেনারেল পুরা দেশের বিভিন্ন পকেটগুলো থেকে আমি যেই সিভিল ফোর্স বলি বা মিলিটেন্ট যদি কেউ থাকে, জঙ্গি যদি আমি বলি, সেটা মিলিটেন্ট ফোর্স, তো এরকম যেই অংশগুলো আছে সেইটাকে আমি হচ্ছে নিরস্ত্র করতে পারলাম কিনা। যদি নিরস্ত্র করতে পারি তাহলে ওভারঅল পুলিশ হচ্ছে প্রাণঘাতী অস্ত্র বহনের কোনো প্রয়োজনই আসলে থাকছে না। তো সেক্ষেত্রে হচ্ছে এই সাধারণ ছোটখাটো ঝামেলা সে হচ্ছে তার জন্য অপ্রাণঘাতী যে অস্ত্রগুলো আছে সেটা প্রয়োগ করে সে সামাল দিতে পারার কথা। এর বাইরে হচ্ছে যদি এর বাইরে এখন ধরেন নিউজিল্যান্ডে যখন হচ্ছে আপনার ক্রাইস্ট চার্চে হামলা হলো, তো সেইখানে পুলিশ যখন হামলা হলো তখন তো সে হচ্ছে আর্মড হয়ে গেল। হ্যাঁ, ফলে ওই সময় এটা কোশ্চেনটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত হয় তাহলে এই ধরনের পরিস্থিতির পকেটগুলো আসলে কমে আসবে। আমার এখন যদি 20টা পকেটে এই ধরনের ঘটনা ঘটে তখন হয়তো 2টাতে ঘটবে, তখন ওই 2টাতে আমি এপিবিএন পাঠিয়ে বা হচ্ছে আধা সামরিক বাহিনী এগুলো নিয়োজিত করে ওইটাকে আমি সামাল দিতে পারবো। কিন্তু যদি এইটা 20টাতে হয় বা 25টাতে হয়, বা আমার গলির একটা বিবাদে যদি বিবদমান দুই পক্ষ যদি অস্ত্র নিয়ে নামে, হ্যাঁ, আমরা আজকেই দেখলাম যে হচ্ছে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে হচ্ছে ঝগড়া হলো, ঝগড়ার পরে হচ্ছে তারা সংঘর্ষ করলো, সেখানে পুলিশ সহ আহত 50। এখন বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু নিয়মিত প্রতিনিয়ত আমাদের কাছে আসে। হ্যাঁ, ছাগল গিয়ে হচ্ছে ক্ষেতের আরেকজনের ক্ষেতে হচ্ছে মুখ দিয়েছে, সেই কারণে হচ্ছে সেইটা নিয়ে 2 গ্রামবাসী লাঠি সরকে নিয়ে লেগে গেছে। এখন সেই জায়গাটাতে হচ্ছে আপনি যখন হচ্ছে যাচ্ছেন তার হাতে কিন্তু অস্ত্রটা আছে, সেটা দেশীয় অস্ত্র হোক, সেটা নানা ধরনের অস্ত্র। তো এই কারো কারো হাতে হচ্ছে ডাকাতি করতে যারা, যেটা হচ্ছে বেশ আলোচিত যে আন্তঃজেলা যে ডাকাত চক্র, আন্তঃজেলা ডাকাত চক্রের কাছে বড় ধরনের মারণাস্ত্র আছে। ইভেন ছিনতাইকারীদের মধ্যে অস্ত্র বহনের প্রবণতা আছে। তো সেক্ষেত্রে আসলে এই পকেটগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে হচ্ছে আপনার এটা আসলে বুমেরাং হয় কিনা, এটা একটা বড় ধরনের সংশয় কিন্তু থেকে যাচ্ছে। একটা বিষয় যেটা আমি যেটা বুঝতে পারলাম, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা কারণ হতে পারে যে জুলাই আন্দোলনে বিশেষ করে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের কারণে প্রচুর মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অনেকের কিন্তু অনেক গুরুতর আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, অজস্র এরকম ঘটনা রয়েছে। তো সেই ঘটনাটার জন্য পুনরাবৃত্তি না হতে পারে তার একটা প্রিকশন হিসেবে হয়তো এটা নেওয়া হচ্ছে। কিন্তু এতে করে কি পুলিশের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে? মানে এই ধরনের আন্দোলনগুলো দমন করার ক্ষেত্রে যখন শক্তি প্রয়োগের জায়গাতে যায় পুলিশ, সেক্ষেত্রে কি তাদের মানসিকতা? এটা আসলে হচ্ছে আমাদের এইখানে একটা খুব প্রচলিত খুব চালু রেওয়াজ হচ্ছে, পুলিশ যখন সমালোচিত হয় তখন তার কিছু পোশাকে আশাকে কিছু বদল আনা হয়। আমরা পুলিশের পোশাক বদল আমরা কিন্তু দেখেছি কয়েকবার হয়েছে আমাদের। তো পুলিশের পোশাক বদল করে তো আসলে মানসিকতা আমরা বদলাইনি, যে সেটা আমাদের বাস্তবতা। তো এই যে বদলালো না, ফলে এখন হ্যাঁ সে হয়তো হচ্ছে তার বল প্রয়োগের কারণে এখন হয়তো নিহত হবে না, কিন্তু গুরুতর আহত হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। আপনি যদি দেখেন যে রিপিটেডলি যখন হচ্ছে আপনার রাবার বুলেট ছুটছে বা হচ্ছে ছররা, অনেকে ছররাতে কিন্তু আহত হয়েছেন। চোখের কথা আপনি বললেন, অন্ধত্ব যারা বরণ করতে হয়েছে তাদের একটা বড় অংশ কিন্তু ছররার কারণে হয়েছে। অর্থাৎ ছররার বদলে যদি ওখানে লিথাল বুলেট ঢুকতো তাহলে কিন্তু সে ওইখানে মারা যেত। যেহেতু ছররা ঢুকেছে, সে মারা হয়তো যায়নি, কিন্তু সে তো অন্ধ হয়ে গেছে, সে তো এখন চোখে দেখছে না। একটা সবল সুস্থ মানুষ অসুস্থ এবং আরেকজনের উপর নির্ভরশীল বা মানুষে পরিণত হলো, এইটা তো আসলে মানসিকতার ব্যাপার। পুলিশ আসলে ওই সিচুয়েশন ট্যাকেলের জন্য কিভাবে সে বলটা প্রয়োগ করবে, সে চূড়ান্ত মোমেন্টে গিয়ে বল প্রয়োগ করবে না। আমরা এখনো নানা ধরনের অভিযোগ পাই এই জুলাইয়ের পরে, জুলাইয়ের এত তিক্ত অভিজ্ঞতার পরেও পুলিশের তরফ থেকে যে বিভিন্ন জায়গায়, আপনি জানেন যে শাহবাগে আন্দোলনের 2-1টা জায়গায়, বিভিন্ন জায়গায় হচ্ছে বিনা উস্কানিতে, আমরা এখনো এই অভিযোগটা পাই যে বিনা উস্কানিতে পুলিশ হামলা করেছে, লাঠি চার্জ করেছে। তো এইটা তো আসলে মানসিকতা, তার মানে সে ওই মানসিকতা থেকে কিন্তু বেরোয়নি।
মূল জায়গা হচ্ছে আপনি পুলিশিংটাকে কিভাবে দেখবেন। পুলিশিংটা কি আসলে হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে হবে, নাকি মানুষকে হচ্ছে শাসনের, এটা শাসনের জায়গা, এদেরকে শাসন করতে হবে, এই জন্য এরা হচ্ছে এদেরকে আমি ব্যবহার করব, এইটা কি আপনি পুলিশিং বলছেন, নাকি হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট, তার সাথে যোগাযোগ, তার সাথে সংযোগের মধ্য দিয়ে আমি আসলে পুলিশিং করব? পুলিশিং মানে হচ্ছে রাষ্ট্রের বিদ্যমান আইনের সাথে অন্য যে নাগরিক, সকল নাগরিককে ওইটার সাথে একসাথে করা, যুক্ত করা। তো সেইটা করার জন্য আমি যদি হচ্ছে বল প্রয়োগের উপায়গুলো নেই, সেটা নন লিথাল হোক, নন লিথাল হলেও কিন্তু সেটা বল প্রয়োগই। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, সেটা আপনি জানেন যে কিছুদিন আগে আশুলিয়াতে একটা শ্রমিক আন্দোলন প্রতিহত করার সময় একজন পুলিশ কনস্টেবল অনেক প্রশংসিত হয়েছিল। তিনি কাউকে আঘাত না করেও খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছেন এবং তিনি পুরস্কারও পেয়েছেন। তো এই ধরনের কাজগুলো তো পুলিশ করতে পারে। হ্যাঁ, অবশ্যই তাকে পুরস্কার দেওয়াটা অবশ্যই এটাকে উৎসাহিত করা, এটা প্রশংসার যোগ্য যে এই ব্যক্তি বা এই ধরনের চর্চা যারা করেন বিভিন্ন জায়গায় নানা ধরনের, আমরা 999-এর হিস্ট্রি যখন আমরা পাই তখন দেখি তাদের প্রচন্ড রকমের জনমুখী নানা ধরনের উদ্যোগকে আমরা কিন্তু দেখতে পাই। সেই বিষয়গুলোকে যত বেশি আপনি অ্যাড্রেস করবেন এবং সেইটার মতো করে যদি আপনি হচ্ছে টোটাল ফোর্সটাকে, একটা ফোর্সকে আপনি বাতিল করে দিতে পারেন না। আপনার একটা রাষ্ট্র পরিচালনার জন্য আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে, এবং সেইটা হচ্ছে আপনার সামরিক না। হ্যাঁ, ফলে ওই বাহিনীটাকে আপনি তো খারিজ করতে পারেন না। ওই বাহিনীর যে অপচর্চাগুলো আছে বা ওই বাহিনীর ভিতরে যে ব্যক্তিগুলো অপচর্চা করে তাদেরকে আপনার কাউন্সিলিং করার ইস্যু আছে, বা তাদেরকে ওই চর্চার কাছাকাছি নিয়ে যাওয়ার বিষয় আছে। প্রশিক্ষণ অনেক বড় ব্যাপার। আপনি রাষ্ট্র পুলিশিংটাকে কিভাবে দেখি, একটু আগে যেটা বললাম, রাষ্ট্র যদি মনে করে, পুলিশ অর্ডার ছাড়া কাজ করে না, কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে এইখানে আমি বল প্রয়োগ করতে চাই, আমি অর্ডার করলাম, পুলিশ একটা শৃঙ্খলিত বাহিনী হিসেবে সেখানে সেই অর্ডার সে পালন করে। তার মানে এখানে একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয় উঠে আসছে। অনেক বড় বিষয় এখানে। অনেক ধন্যবাদ নেলসন, আবার আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।